সাবস্টিটিউট স্পন্সর মানে কি? মানে হচ্ছে সাধারণত যিনি অ্যাপ্লাই করেন মানে পিটিশনারকে কিন্তু স্পন্সর করতে হয়, ফাইন্যান্সিয়াল স্পন্সরশিপ দিতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে যদি ওনার মৃত্যু হয় তাহলে ওনার পরিবর্তে কে স্পন্সর করতে পারেন? যদি একজন অ্যাপ্লিক্যান্ট হি অ্যাপ্লাইড ফর হিজ সিস্টার ওর মাদার ওর ব্রাদার সিবলিংস ক্যাটাগরি, এখন যদি কোনো কারণে উনি মারা যান, যেটা সে বাবা হোক বা মা হোক যিনি অ্যাপ্লাই করেন, পিটিশনার বলতে আমি বোঝাচ্ছি সবার ক্ষেত্রে কথা, এখন কি হবে তাদের ভবিষ্যৎ কি হবে? সিটিজেন হাজবেন্ড ওয়াইফ এবং সিটিজেন বাবা মার মাইনর ছেলে মেয়ে যারা ইমিডিয়েট রিলেটিভ, তাদের জন্য কোনো লাইন নেই, তারা সরাসরি অ্যাপ্লাই করার সাথে সাথে পেয়ে যাচ্ছেন। It does make a huge difference if the beneficiary is in the US or outside of the US. আজকে যে সাবজেক্টটি আমরা নিয়েছি বেশি ভেরি গুরুত্বপূর্ণ। হিউম্যানিটেরিয়ান আপনি জানেন মানবিক কারণে যেগুলো হয়ে থাকে, যে অপশনটা কি আমাদের। যদি একজন অ্যাপ্লিক্যান্ট হি অ্যাপ্লাইড ফর হিজ সিস্টার ওর মাদার ওর ব্রাদার সিবলিংস ক্যাটাগরি, এখন যদি কোনো কারণে উনি মারা যান, যেটা সে বাবা হোক বা মা হোক যিনি অ্যাপ্লাই করেন, পিটিশনার বলতে আমি বোঝাচ্ছি সবার ক্ষেত্রে কথা, এখন কি হবে তাদের ভবিষ্যৎ কি হবে? হাউ টু রিইনস্টেট দিস? যদি তার কোনো পোষ্যপুত্র থাকে বা পোষ্যপুত্র সিবলিং যদি না থাকে, মনে করেন যদি কোনো অ্যাডপ্টেড চাইল্ডও থাকে, সেই ক্ষেত্রে কি এটাকে অ্যাপ্রুভাল হবে? বা তার নিজের ছেলেমেয়েরা কি তারা যদি জীবিত থাকে এবং তারা কি এটাকে এই ফাইলটাকে প্রগ্রেস করতে পারবে? So adoptions are a different story, but I mean for regular petitions, the general rule is that the petition dies with the petitioner. That is the general rule. So if you have anybody that petitioned for you, or if you are the petitioner, well, you will have passed away. So it's really for the beneficiary here. If your petitioner has passed away, and unfortunately we do see that, especially with COVID happening, we do see a lot of instances where the petitioner has passed away. So today we're going to talk about what are the options. Does that mean that there's no options at all for the beneficiary and the beneficiary's family, or what can be done? ওকে, ধন্যবাদ দর্শক। আপনারা আশা করি অ্যাটর্নি সুরাইয়ার কথাগুলো বুঝতে পেরেছেন। নিকি, আপনি যদি একটু ইন্ট্রো দেন তাহলে আরো জন্য দর্শকদের ভালো হবে যদি বলছি। জি আজকে আমরা আসলে অ্যাটর্নি সুরাইয়া যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছেন, যে পিটিশনার মানে হচ্ছে যিনি আপনাদের জন্য অ্যাপ্লাই করছেন, যেমন ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছে, বোন ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, মা বাবার জন্য অ্যাপ্লাই করছে, বাবা মা ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করছে। যিনি অ্যাপ্লাই করছেন উনি হচ্ছে পিটিশনার, আর যার জন্য অ্যাপ্লাই করছেন উনি হচ্ছেন বেনিফিশিয়ারি। সো এক্ষেত্রে পিটিশনার যিনি অ্যাপ্লাই করছেন, দুর্ভাগ্যবশত যদি কোনো কারণে উনি মৃত্যুবরণ করেন, যেটা আমরা দেখেছি কোভিড এর সময়, যে আমরা দুর্ভাগ্যবশত অনেক প্রিয়জনদের হারিয়েছি, যারা অ্যাপ্লাই করেছেন তারা অনেকে মারা গেছেন। সেই ক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনটার কি হবে সেইটার জন্যই আজকে আমরা আলোচনা করছি। আপনারা জেনে নিন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধন্যবাদ নিকি আপনাকে। সুরাইয়া, আমরা কি স্লাইডে যেতে পারি নাকি? ওকে, আমরা 1 নম্বর স্লাইড আমরা এখন স্ক্রিনে দেখব। 1 নম্বর স্লাইডে প্রথমে যে একটা জিনিস আছে সেটা হচ্ছে হোয়াট ইজ এ প্রায়োরিটি ডেট। Yes. So before we talk about humanitarian reinstatement, one important concept is what is a priority date. So in other terms, it's like your ticket, your queue in line. When a petition is filed for you, your priority date is your ticket number. So that's what tells you how long you have to wait to be eligible to apply for a visa. So sometimes in the middle of that process, between step 1, which is where you apply for the petition and get your priority date, step 1, and step 2, which is you actually applying for your visa or your green card. Sometimes in between those 2 steps, a petitioner may pass away. So that's why I wanted to discuss the priority date concept before we go into details. Okay. দর্শক,
অ্যাটর্নি সুরিয়া যে কথাগুলো বললেন যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রায়োরিটি ডেট, মানে আপনি যে সিকোয়েন্সে আপনি যে কিউ, আপনার যে লম্বা লাইন যে সারিটা আছে, এই যে আপনার অপেক্ষমান যে সারিটা, এটা কোন প্রায়োরিটি ডেটটা, ওই ডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যারা অ্যাপ্লিক্যান্ট আছেন তাদের জন্য। তো এইটা নিয়ে উনি বিস্তারিত আলাপ করবেন। পরবর্তীতে আমরা স্লাইডে আসছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইমিডিয়েট রিলেটিভ অ্যান্ড দ্য প্রেফারেন্স ক্যাটাগরি? Yes. মানে উনি স্লাইডের মধ্যে দেখেন আপনারা 2 নম্বর এখানে আছে লেখা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান ইমিডিয়েট রিলেটিভ অ্যান্ড প্রেফারেন্স ক্যাটাগরি। সো এই দুইটা দিয়ে তারতম্যটা, মানে ইমিডিয়েট মানে একটা নিকটাত্মীয়, right? Yes, so those are two types of petitions. So the priority date concept applies only to preference categories. Those that are in the immediate relative category, there's no queue, there's no wait. As soon as it's approved, or if you're in the U.S. at the same time, you can apply for the visa or the green card. But in the other category, the preference category, that's when you have the problem of sometimes a huge amount of time between applying for the petition and applying for the visa. So that is what is the difference, is that there's no wait time with the immediate relative petition, but there is a wait time, and depending on what category, there is a wait time for the preference category. Yeah. ধন্যবাদ অ্যাটর্নি সুরাইয়া, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমার খুব ভালো লেগেছে। বিকজ ওইখানে দুটা জিনিস কোন ডিফাই করে বলেছেন, একটা হচ্ছে প্রেফারেন্স ক্যাটাগরি, একটা হচ্ছে ইমিডিয়েট রিলেটিভ। ইমিডিয়েট রিলেটিভ যাদের, তাদের বেলায় কিন্তু কোনো আমাদের ওয়েটিং বা কিউ এ ধরনের কিছু নাই। ওয়ান্স ইউর ফাইল ইজ অ্যাপ্রুভ, ইউ আর ডান। বাট প্রেফারেন্স ক্যাটাগরিতে যেটা বলতে চাচ্ছেন উনি, ওইখানেই আপনার সমস্যাটা। এখানে আমাদের প্রায়োরিটি ডেট থাকে, আপনি কবে অ্যাপ্লাই করেছেন, ওরা কবে আপনাকে অ্যাপ্রুভাল দিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ, সেটার উপরে বেস করে এই ডেটটা ফিক্স হয়। তো এইটার ব্যাপারে আমার থেকে অবশ্যই ওনারা দুজনই ভালো জানেন, তা আমি নিকিকে বলবো একটু সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। আপনি সুন্দর করে অলরেডি বলে দিয়েছেন। সেটাই আমি আবার বলছি যে আজকে অ্যাটর্নি সুরাইয়া যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছেন, যে প্রায়োরিটি ডেট কি জিনিস এবং প্রায়োরিটি ডেট কেন ইম্পর্টেন্ট, এবং সেখানে পিটিশনারের যদি কোনো দুর্ভাগ্যজনক কারণে মৃত্যু হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রায়োরিটি ডেটের ইম্পর্টেন্সটা কি জিনিস সেটা উনি আজকে বোঝাবেন। আর এখানে উনি একটা কথা বলেছেন যে ইমিডিয়েট রিলেটিভ যারা, ইমিডিয়েট বলতে আমরা বলে থাকি সেটা হচ্ছে হাজবেন্ড, সিটিজেন হাজবেন্ড ওয়াইফ এবং সিটিজেন বাবা মার মাইনর ছেলে মেয়ে, যারা ইমিডিয়েট রিলেটিভ, তাদের জন্য কোনো লাইন নেই, তারা সরাসরি অ্যাপ্লাই করার সাথে সাথে পেয়ে যাচ্ছেন। সেই জন্য তাদেরকে কোনো প্রেফারেন্স ক্যাটাগরিতে ফেলা হয় না। আর প্রেফারেন্স ক্যাটাগরিতে যাদের ফেলা হয় তারা হচ্ছে যেমন ভাই বোনের জন্য যারা করা হয়, অথবা অ্যাডাল্ট ছেলে মেয়ের জন্য, এগুলো একটা ক্যাটাগরিতে ফেলা হয়। তো সেই জিনিসগুলাই আজকে অ্যাটর্নি সুরাইয়া সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেবেন, আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ সুরাইয়া, আপনি কি এটা সম্বন্ধে আরো কিছু বলতে চান বিফোর উই গো ইনটু দ্য নেক্সট স্লাইড? ওকে, আমরা এখন দ্বিতীয় স্লাইডে যাচ্ছি, 2 নম্বর স্লাইডে যাচ্ছি। দর্শক একটু নজর রাখুন আমাদের স্ক্রিনে। যে দ্বিতীয় স্লাইডে যে কথাগুলো লেখা আছে, এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, ডাজ ইট মেক এ ডিফারেন্স ইফ দ্য বেনিফিশিয়ারি ইজ ইন দ্য ইউএস অর আউটসাইড দ্য ইউএস? যে বেনিফিশিয়ারি সে যদি আমেরিকায় থাকে অথবা দেশে থাকে বা দেশ মানে আমেরিকার বাইরে থাকে, তাতে কি হবে সেটা সম্বন্ধে আপনি একটু, আমার মনে হয় আপনি একটু এক্সপ্লেন করলে ভালো হয়। Yes, so the answer to that question is yes, it does make a huge difference if the beneficiary is in the US or outside of the US. Why? Because it's 2 separate processes. So in both processes, the petitioner has died, but there's different applications or requests that are made. So if the beneficiary is outside the United States, it's a humanitarian reinstatement request. If the beneficiary is inside the U.S., it's called a 204
204L request, and that's based on the INA section 204L. That's where that name comes from. So the law, the standard is different for each of those processes. So we can go into that before we go to the next topic. So obviously the standard is much more favorable to those that are inside the U.S. who do the 204L process, and that is because it's mandatory that the petition be reinstated if the beneficiary is inside the United States and they meet the other requirements. Whereas humanitarian reinstatement is what we call discretionary. So that means that USCIS or immigration is under no obligation to reinstate the petition. If you meet the requirements, then they might reinstate it. Otherwise, they're not obligated to, where they would be under the 204L request. Okay, but if the beneficiary is in the states, in this United States, then he has this INS or whatever, they are obligated to give him the resettlement? Correct, yes. The 204L process, if all the requirements are met, then USCIS has to reinstate the petition. দর্শক শুনলেন উনি এই প্রসেসের ব্যাপারে আলাপ করতে গিয়ে দুটো কথা বলেছেন। সেটা হচ্ছে বেনিফিশিয়ারি যদি এখানে যুক্তরাষ্ট্রে থাকেন, ওনার জন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে উনি 204 যেটা আমরা বলি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন অ্যাক্টের যে একটা ধারা আছে 204L, সেটার মধ্যে উনি মানে রিইনস্টেট পেয়ে যাবেন। ওনার বাবা বা যে অ্যাপ্লিকেশন করেছে মারা গেছেন, অসুবিধা নেই, কিন্তু এখান থেকে তিনি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু যারা দেশের বাইরে আছেন তারা ইমিগ্রেশনের যে অথরিটি আছে তারা দিতে বাধ্য না, বাট যদি উনি সব কিছু সাবমিট করতে পারেন, জাস্টিফিকেশন দিতে পারেন, সেই ক্ষেত্রে তারা হয়তো বা দিতে পারে, নাও দিতে পারে। তো এই জন্য আমি নিকি আর একটু ভালো করে যদি বলতেন তাহলে খুব সুবিধা হতো। জি, এখানে অ্যাটর্নি জেনারেল খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেক্ষেত্রে বেনিফিশিয়ারি মানে যার জন্য অ্যাপ্লাই করা আছে সে যদি আমেরিকার ভিতরে থাকে তার জন্য এক ধরনের সুবিধা, আর যদি উনি বাংলাদেশের মানে দেশের বাইরে থাকেন, আমেরিকার বাইরে থাকেন, তার জন্য অন্য রকমের ব্যবস্থা। যারা কোনোভাবে মনে করেন ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে অলরেডি আমেরিকায় চলে এসেছেন এবং সেই ক্ষেত্রে যদি পিটিশনার মানে যিনি অ্যাপ্লাই করেছেন ওনার যদি মৃত্যু হয়, তাহলে একটা ল আছে যেটার নাম উনি উল্লেখ করেছেন, সেটার ধারায় পড়ে ওনার জন্য সেই অ্যাপ্লিকেশনটা কার্যকরী করে ফেলা সম্ভব। কিন্তু যদি আমেরিকার বাইরে থাকেন সেই ক্ষেত্রে ইমিগ্রেশন হয়তো তাদেরকে সেই ভিসাটা দেওয়ার ক্ষেত্রে বাধ্য নয়। সেই কথাগুলাই আজকে অ্যাটর্নি সুরাইয়া আলাপ করছেন। জি জি, ধন্যবাদ নিকি। এখানে আরেকটি কথা আপনি এখানে উল্লেখ করেছেন, আপনার স্লাইডেই আছে, who can be a substitute sponsor? Is it for the person who is in the States or is it for the person beneficiary who is outside? So now the process, what we're going to talk about, it's the same process for both in both situations. There has to be a substitute sponsor, somebody that's willing to step into the shoes of the petitioner who has died. So who can be the substitute sponsor? It's not required that they have to be a very close relative. You can see here on the screen we have listed all the categories of substitute sponsors. Sibling, child, son-in-law, daughter-in-law. I mean, all this, Yes. they can be substitute, right? Correct. They can act as a substitute sponsor, so Yes. which is very good. But this is again, I'm asking you just to be cleared. Is it for the beneficiary who is living outside, or it is necessary also who is inside? Also necessary for the both. Yes. Okay. Yes. That is Nikki, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এটা একটু ইম্পর্টেন্ট সাবজেক্ট, আপনি একটু বলেন প্লিজ। জি, এখানে উনি উল্লেখ করেছেন সাবস্টিটিউট স্পন্সর মানে কি। মানে হচ্ছে সাধারণত যিনি অ্যাপ্লাই করেন মানে পিটিশনারকে কিন্তু স্পন্সর করতে হয়, ফাইন্যান্সিয়াল স্পন্সরশিপ দিতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে যদি ওনার মৃত্যু হয় তাহলে ওনার পরিবর্তে কে কে স্পন্সর করতে পারেন একই ক্যাটাগরিতেই সেখানে উল্লেখ করে দিয়েছেন মা বাবা ভাই বোন মানে নিকট আত্মীয় যারা আছেন
তারা মেইন পিটিশনারের পরিবর্তে স্পন্সর করতে পারবে যদি পিটিশনারের মৃত্যু হয় এবং বেনিফিশিয়ারি যদি আমেরিকার ভিতরে থাকেন। সেটাই হচ্ছে মেইন ডিফারেন্স। জি, ধন্যবাদ আপনাকে নিকি। এখন যে বিষয়টি আমরা মানে খুব ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে এই জন্য যে আমরা অনেকে এটা কিন্তু জানি না। দুঃখ হলো মানে মানে এটা সত্যি দুঃখজনক যে ইট ইজ ভেরি স্যাড দ্যাট নোবডি নোজ অ্যাবাউট দিস প্রসেস। মোস্ট অফ দ্য পিপল দোজ দে সাফার্ড লাইক দিস ইন দ্য পাস্ট, লাইক ইন দ্য পাস্ট ইট হ্যাপেন্ড অ্যান্ড দে ডিডন্ট বদার অ্যাবাউট দ্যাট, ইউ নো দ্যাট। সো এই জন্যই আপনাদেরকে বলা, অনেকে আমার জানার মতে আমার আত্মীয় স্বজন বা দূর দূরান্ত থেকে আমি শুনেছি যে এরকম অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে, কিন্তু তারা আর এটা নিয়ে আর বাড়তি বা আগায়নি ওনারা। কিন্তু ওই সময় যদি ওনারা এটা জানা থাকতো হয়তো বা এটা কার্যকরী হয়ে যেতে পারতো বা ওনারা একটা বেনিফিট পাইতেন। তো এটা খুবই দুঃখজনক। তো আপনাদের জন্য যারা দর্শক, আমি যেটা বলবো যে এটা কিন্তু খুবই এই অবস্থায় যারা আছেন তাদের জন্য এটা একটা গ্রেট অপশন এবং আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। আপনি যদি আপনাদের নিজস্ব ল্যাটনি থাকে তাদের সঙ্গে পরামর্শ নিতে পারেন এবং এটা পসিবল, যেহেতু এখানে ক্লিয়ারলি লেখাই আছে এবং বাইলজও আছে। যারা এখানে আছেন তাদের জন্য তো প্লাস পয়েন্ট, আর যারা বাইরে আছেন তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। কেউ যদি আপনার সাবস্টিটিউট স্পন্সর হতে চায়, রাইট, সো দে ক্যান হেল্প, রাইট? ইয়েস। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।